আপনারা এটিএন নিউজ দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। সাথে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আমাদের হাসি কিন্তু শুধু সৌন্দর্যেরই প্রতীক নয়, এটি একটি সুস্থ জীবনের প্রতিচ্ছবি। অথচ দাঁতের যত্নের ক্ষেত্রে বাংলাদেশে এখনও অনেক মানুষের ক্ষেত্রে আমরা দেখি যে অবহেলাটা চোখে পড়ে। অনেকেই জানেন না সঠিক ব্রাশিং পদ্ধতি কিংবা নিয়মিত ডেন্টাল চেকআপের যে গুরুত্ব সেটা। ব্যথা হলে দেখা যায় নিজেরাই ডাক্তার হয়ে ওষুধ খেয়ে নিচ্ছেন অথবা হাতুড়ে চিকিৎসার ঝুঁকি তারা নিয়ে থাকেন, এবং এর ফলে দেখা যায় যে দাঁত ক্ষয় সহ বড় ধরনের জটিলতা কিন্তু দেখা দেয়। অথচ তারা জানেই না দেশে এখন আন্তর্জাতিক মানের ডেন্টাল চিকিৎসা সহজলভ্য হয়েছে, এবং যার ফলে বিদেশে এখন আর যেতে হয় না, দেশের অর্থ দেশেই থেকে যায়। আজকের আয়োজনে আমরা কথা বলবো দাঁতের যত্ন, সচেতনতা ও আধুনিক চিকিৎসা নিয়ে। কথা বলবো ডাক্তার মোহাম্মদ ফজলে রাব্বির সঙ্গে, জেনারেল কসমেটিক ডেন্টিস্ট, ইমপ্লান্টোলজিস্ট, চিফ কনসালটেন্ট, লেজার স্মাইল ডেন্টাল অ্যান্ড ইমপ্লান্ট সেন্টার, ধানমন্ডি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। কেমন আছেন? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছে। আমাদের হ্যাপেনিং পয়েন্টের বিষয় আজকে আমরা নির্ধারণ করেছি দাঁতের চিকিৎসা, সচেতনতা ও বাস্তবতা। মানুষ আসলে কতটুকু সচেতন, কতটুকু তারা সচেতনতার সাথে তাদের এই দাঁতটাকে যত্ন করছে, সেই বিষয়গুলো আমরা আজকে তুলে আনার চেষ্টা করব। বাংলাদেশের মানুষ কি আদৌ জানে দাঁতের সঠিক যত্নের যে মৌলিক নিয়ম সেইগুলো? নিয়মিত ব্রাশিং, ফ্লসিং, ডেন্টাল চেকআপ এসব নিয়ে জনসচেতনতা আসলে কেন এত কম? ইনফ্যাক্ট জনসচেতনতা এখনকার নাওয়েডেজ কম বলাটা ঠিক হবে না, কারণ এখন অনেক মাধ্যম আছে জানার। তো জনসচেতনতা শহরের লেভেলে চেয়ে গ্রামের লেভেলে একটু কম। আচ্ছা, গ্রামের লেভেলে কম কারণটা হচ্ছে তাদের ওই অজ্ঞতা, ডেন্টিস্টের অভাব, তারপর হচ্ছে তাদের ফিনান্সিয়াল অবস্থা, সব মিলিয়ে জনসচেতনতা একটু কম। আর মানুষ অনেকেই মনে করে যে দাঁতের ট্রিটমেন্টটা ব্যথা না হওয়া পর্যন্ত ডাক্তারদের কাছে যায় না, যার কারণে হচ্ছে অত বেশি সচেতন না। আর দাঁতের যত্নের যে সঠিক মৌলিক নিয়মগুলো সেগুলো নিয়েও কিন্তু আমরা অনেকের মধ্যে দেখি যে অনেকেই এই বিষয়গুলোতে কিছুটা অজ্ঞ বা জানে না। দাঁতের যত্নের, হ্যাঁ এটা সঠিক। মানুষ বা শরীরের অন্যান্য অঙ্গ যেরকম দেখা যায়, দাঁত তো আর দেখা যায় না, যার কারণে হচ্ছে মানুষ নিজেই বোঝে না যে তার যখন অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন সে ডাক্তারের কাছে আসে। অথচ আরও আগে আসলে নিয়মিত ডেন্টাল চেক আপ, নিয়মিত ওরাল হাইজিন, ডেন্টাল হাইজিন মেনটেন করলে তাহলে এই যে এই ইয়েটা এড়ানো যায়, ব্যয়বহুল ট্রিটমেন্ট, সময় সাপেক্ষ ট্রিটমেন্ট এবং হেলথ হ্যাজার্ডটা এড়ানো যায়। আচ্ছা, দাঁতের যেটা বলছিলেন যে ব্যথা বেশি না হওয়া পর্যন্ত তারা ডাক্তারের শরণাপন্ন হয় না, দাঁতের চিকিৎসার ব্যয় বেশি, এটা অনেকের ধারণা। এটাই কি আসলে একটা কারণ নাকি অন্য কিছু আছে? ইনফ্যাক্ট দাঁতের চিকিৎসা তো ব্যয় সারা ওয়ার্ল্ডেই বেশি, কিন্তু এই ব্যয়টা অনেক কমানো সম্ভব যদি মানুষ যদি নিয়মিত রুটিন চেক আপটা করে এবং ওরাল হাইজিন, ডেন্টাল হাইজিন মেনটেন করে, ডেইলি 2 বেলা দাঁত ব্রাশ করে, ডেন্টাল ফ্লস ইউজ করে, একটু সচেতন থাকলেই আমার মনে হয় এত ব্যয় এড়ানো অনেক সম্ভব, অনেক অনেক সম্ভব। আচ্ছা, শহর এবং গ্রামের কথা বলছিলেন, জনসচেতনতার বিষয়টি গ্রামে অনেকটা কম, শহরে যেটা আছে শহরে গ্রামে তার তুলনায় অনেক কম। শহর এবং গ্রামের মধ্যে দাঁতের যত্নের পার্থক্য কোথায় সবচাইতে বেশি পড়ে আপনার? এখানে হচ্ছে মেইনলি হচ্ছে শহরে আপনার খুব ঘন ঘন হচ্ছে ডেন্টিস্ট পাওয়া যায়, খুব খুব অল্প কিছু দূর দূর পরে ডেন্টিস্ট পাওয়া যায়, ডেন্টাল ক্লিনিকে প্রতুলতা বেশি। আর যেখানে ডাক্তার বেশি সেখানে দেখবেন সচেতনতাও একটু বেশি হবে। এখন তো থানা লেভেলে তাও অনেক ডেন্টিস্ট আছে, একটা সময় থানা লেভেল পর্যন্ত ডেন্টিস্ট পাওয়াটা দুষ্কর ছিল। আমি যখন আজ থেকে 30 বছর আগে থানা লেভেলে ছিলাম, আই ওয়াজ only one dentist in 11 থানাস। সো মানুষের সচেতনতা, তখনকার মানুষ জানতোই না যে দাঁতের ট্রিটমেন্টের জন্য একটা ডাক্তার লাগে। আস্তে ধীরে হচ্ছে কি একটু মানুষের অজ্ঞতাও একটু ইয়ের ব্যাপার। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে দাঁতের ব্যাপারটা যতক্ষণ অ্যাডভান্স স্টেজে না যায় ততক্ষণ পর্যন্ত পেশেন্ট বা
মানুষ মনে করে না যে আমার দাঁতের ট্রিটমেন্ট দরকার। এই কারণে তাদের অবহেলা, মানুষ তো সব মানুষই হচ্ছে একটু অবহেলা করেই। এখন দেখা যায় দাঁতের সমস্যাটা কিন্তু অনেকটা বেশি আগের তুলনায়। আগে গ্রামের কথাই যদি একটু আমি বলি, আমাদের দাদি নানি যাদেরকে দেখেছি তারা কয়লা দিয়ে দাঁত পরিষ্কার করতো। তখন তারা যেটা বলতো যে এটাই আসলে ভালো, বা তাদের দাঁত অনেক ভালো থাকতো। এখন যে আসলে দাঁতের প্রবলেমগুলো অনেক বেশি বাড়ছে, এগুলোর আসলে কারণ কি? এখন দাঁতের প্রবলেম বাড়ার কারণটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিট। আচ্ছা, ফুড হ্যাবিটটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এখন অনেকে বাইরে খাওয়া দাওয়া করি, স্টার্চি ফুড, সুগারি ফুড, তারপর হচ্ছে রাত জাগি, সব মিলিয়ে হচ্ছে ডেন্টাল কেয়ারটা অত বেশি প্রপারলি নেওয়া হয় না। আচ্ছা, যার কারণে হচ্ছে দাঁতের রোগটা এখন একটু বেশি পর্যায়ে চলে গেছে। আচ্ছা, ডেন্টাল কেয়ারটা ওইভাবে নেওয়া হয় না। হ্যাঁ। আচ্ছা, ব্যথা হলে নিজে নিজে পেইন কিলার খাওয়া কিংবা ওষুধের দোকানের পরামর্শ নেওয়ার যে প্রবণতাটা আছে, এটার আসলে ঝুঁকিটা কত? তবে এটা আমরা জানবো, আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে আমরা এই প্রশ্নের উত্তরটা নিতে চাই। দর্শক, হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আছে, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আসছি আমাদের অতিথিকে সাথে নিয়ে। বিরতির পর ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টিউব প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। কথা বলছিলাম দাঁতের চিকিৎসা, সচেতনতা ও বাস্তবতা। বিরতিতে যাবার আগে যে প্রশ্নটি আমি আপনার কাছে রেখে গিয়েছিলাম, যে অনেক সময় দাঁতের সমস্যা দেখা দিলে বা ব্যথা দেখা দিলে আমরা নিজেরা পেইন কিলার খাই কিংবা ওষুধের দোকানে গিয়ে তাদের পরামর্শ অনুযায়ী আমরা ওষুধ খাই, এটাতে আসলে ঝুঁকি কতটা? অনিয়মিত অথবা আমরা নিজেদের মতো করে যদি পেইন কিলার খাই, পেইন কিলার তো ইনফ্যাক্ট দাঁতের না, শরীরের অনেক ক্ষতি করে। এবং বলা চলে পেইন কিলারের হঠাৎ করে কার্ডিয়াক অ্যাটাক হতে পারে। অনেক পেইন কিলারের কিন্তু কার্ডিয়াক অ্যাটাক হওয়ার ঝুঁকি আছে। তারপর হচ্ছে লং টার্মে পেইন কিলার খেলে আপনার কিডনির সমস্যা হতে পারে, স্নায়ুর সমস্যা হতে পারে, শরীরের অনেক অর্গান ডিফেক্টিভ হয়ে যায়, অনেক অর্গান সেটা মেটাবলাইজ করতে পারে না। আচ্ছা, আবার জি, যার কারণে শরীরের অনেক ঝুঁকি থাকে। এই কারণে হচ্ছে পেইন কিলারের উন্নত দেশে পেইন কিলারের ক্যাটাগরি করে দেয়, যেগুলো ওটিসি মার্কেটে পাওয়া যায়। যেমন আপনার প্রেসক্রিপশন ছাড়া সেটা 2-1 দিন খেয়ে আপনার কমানো যেতে পারে, কিন্তু তারপর লং টার্ম ওটিসি প্রোডাক্টও খাওয়া ঠিক না। আচ্ছা, ঠিক আছে। আমরা একটু এবার কথা বলতে চাই যে দাঁতের চিকিৎসার এখন তো অনেক আধুনিক পদ্ধতি বের হয়েছে দাঁতের চিকিৎসার, সেই ব্যাপারগুলো নিয়ে একটু আমাদের দর্শকদের জন্য আপনি বলবেন। দাঁতের এখন চিকিৎসা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আধুনিক, এবং এইটাও হচ্ছে আপনার সারা ওয়ার্ল্ডের মতে বাংলাদেশেও কিন্তু সেম ট্রিটমেন্টটাই মোটামুটি চলছে। আপনার দাঁতের এখন অত্যাধুনিক যে কোনো ট্রিটমেন্টেই হচ্ছে, লেজার ট্রিটমেন্ট দিচ্ছে। তারপর হচ্ছে আপনার মোটরাইজড, আগে যেরকম এন্ডোডন্টিক্স ট্রিটমেন্টগুলো হাতে করা হতো, এখন আপনার এন্ডোমোটর ইউজ করা হচ্ছে। তারপর হচ্ছে আপনার দাঁতের রোগ নির্ণয়ে যে প্রযুক্তিগুলো, সেগুলো অনেক অ্যাডভান্সড। আগে ছিল শুধু আমরা এক্সরে উপরে ডিপেন্ড করতাম, এখন এরপরে আসছে আরবিজি, তারপরে আসছে ওপিজি, তো এখন মোটামুটি কমন। তারপর আসছে কোন বিম সিটি, খুব সূক্ষ্মভাবে দাঁতের রোগ এখন নির্ণয় করা যায়, অনেক সম্ভব। চিকিৎসা পদ্ধতিও আগের চাইতে অনেক বেশি আধুনিক হয়েছে বাংলাদেশে, অনেক ডেভেলপড। ভালো বলেছেন। এবার একটু কথা বলবো যে সরকারি এবং বেসরকারি ডেন্টাল হাসপাতালগুলো যেগুলো আছে, সেগুলোর সেবার মান কেমন এবং মানুষ আসলে কিভাবে একটি সঠিক সেন্টার বেছে নেবে? সরকারি হসপিটালগুলো তো হচ্ছে অনেক রোগী থাকে, বাট দে আর হাইলি ডেভেলপড, ইকুইপমেন্টগুলো অনেক ডেভেলপড, কিন্তু অনেক রোগী যার কারণে হয়তো বা
অত বেশি সেবা দেওয়া, ভালো মতো সেবা দেওয়াটা সম্ভব হয় না। বেসরকারিও মোটামুটি অনেক এগিয়ে আছে, বেসরকারি হসপিটালগুলো অনেক এগিয়ে আছে, তো মোটামুটি ভালো ট্রিটমেন্টই দিচ্ছে। ভালো ট্রিটমেন্ট দিচ্ছে আপনি বলছেন। আচ্ছা, দাঁতের সমস্যায় আমরা অনেক সময় ভুগে থাকি, অনেকে আছে ওষুধও খায় না, ভাবছে যে চলে যাবে, কিংবা সেটাকে পুষে রাখে। আসলে এটা দীর্ঘদিন থাকতে থাকতে আসলে শরীরের অন্য কোথাও কোনো প্রভাব পড়ে কিনা? অবশ্যই। অর্গানে আপনার সিম্পল একটা স্কেলিং, দাঁত যদি পরিষ্কার না করে, স্কেলিং করা বাংলায় পরিষ্কারই বলা হবে, টর্টার। স্কেলিংটা যদি মানুষ রেগুলার না করে, তাহলে হবে কি, তার একটা পর্যায়ে গিয়ে তার মাড়ির প্রদাহ তৈরি হবে, জিঞ্জিভাইটিস হবে, এরপরে পেরিওডন্টাইটিস হবে। এখানে যে ব্যাকটেরিয়াগুলো, যে মাইক্রো অর্গানিজমগুলো ডেভেলপ করে, কলোনাইজ করে, এগুলো ব্লাড স্ট্রিমে চলে যেতে পারে। হার্টের সমস্যা, এন্ডোকার্ডাইটিস হতে পারে, হার্টের ভালভের সমস্যা হতে পারে। ইভেন কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে সেপ্টিসেমিয়া, দ্যাট ইজ রক্তে আপনার অনেক ব্যাকটেরিয়া চলে গিয়ে যে একটা কন্ডিশন সৃষ্টি হচ্ছে, মারাত্মক ঝুঁকি স্বাস্থ্যের জন্য হতে পারে। আচ্ছা, বছরে কতবার আসলে দাঁতের রেগুলার চেকআপটা আমাদের করা উচিত? এটা হচ্ছে ভ্যারি করে, তবে বলা হয় যে দাঁতের রুটিন চেকআপ বছরে 2 বার যাওয়া উচিত। আর যারা রেগুলার প্রপার হাইজিন মেনটেন করে তাদের 1 বার যাওয়া উচিত। কিন্তু যারা ক্যারিওজেনিক এবং দাঁতের রোগ তাদের বেশি, তাদেরকে বলা হয়, রিকমেন্ড করা হয় 3-4 মাস পর পরে যেতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শিশুরা যেহেতু একটা নাজুক একটা অবস্থায় থাকে, শিশুদের দাঁতের যত্ন এবং দুধের দাঁতের স্বাস্থ্য রক্ষায় অভিভাবক আসলে কি কি করবেন, আমরা একটু ছোট করে জানতে চাই। আমাদের অনুষ্ঠানের একদম শেষ দিকে আমরা চলে আসি। শিশুদের দাঁতগুলো তো ডেভেলপিং স্টেজে থাকে, তারা অনেক মিনারেলাইজ না, তাদের ইমিউনিটিটাও কম থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে মায়েদের উচিত শিশুদের দাঁত ভালো মতো পরিষ্কার করে দেওয়া। এখন অনেক ডিভাইস বেরিয়েছে যেটা দিয়ে শিশুদের দাঁত পরিষ্কার করা যায়। আর আরেকটা হচ্ছে শিশুদের যেটা ঘুমের ভিতরে বোতলের দুধ না খাওয়ানো উচিত না। বোতলের দুধ খাওয়ালে হচ্ছে কি, সেখানে ক্যারিজ হওয়ার প্রবণতা অনেক বেশি, যেহেতু শর্করা থাকে, এগুলো অ্যাভয়েড করা উচিত। এগুলো আস্তে আস্তে ছাড়ানো উচিত। বিভিন্ন ওয়ে আছে ছাড়ানো। বোতলে আপনি পানি দিতে পারেন, মানে ওই জিনিসটা না করা উচিত, বোতলে দুধ খাওয়ার অভ্যাসটা না করা উচিত। এটা অনেক কষ্টদায়ক। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে এসে আপনার মূল্যবান পরামর্শ দিয়েছেন, সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ, এটিএন বাংলাকেও অনেক ধন্যবাদ, আমরা এটিএন নিউজ পরিবার, জি এটিএন নিউজকেও অনেক অনেক ধন্যবাদ, এটিএন নিউজকে। আচ্ছা, আই এম সরি। দর্শক, কথা বলছিলাম দাঁতের চিকিৎসা সচেতনতা ও বাস্তবতা, এবং কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার মোহাম্মদ ফজলে রাব্বিকে, জেনারেল কসমেটিক ডেন্টিস্ট, ইমপ্লান্টোলজিস্ট, চিফ কনসালটেন্ট, লেজার স্মাইল ডেন্টাল অ্যান্ড ইমপ্লান্ট সেন্টার, ধানমন্ডি। আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সঙ্গেই থাকবেন।